নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাছাড় জেলা পরিষদে বড় জয় বিজেপির, অর্ধেকে আটকে গেল কংগ্রেস। বেঙ্গালুরুতে গিয়ে ফিরল না কাশীপুরের যুবক, সমুদ্রেই সলিল সমাধি। ফের চুরির ঘটনা শিলচরে, এফআইআর দিলেও পুলিশি তদন্ত অধরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে শেষ হয়েছে। জেলার আইএসবিটি ও আইএসটিটিতে দ্বিতীয় দিনের ভোট গণনা শেষে ফলাফল সামনে আসে। লক্ষ্মীপুরে রবিবার রাতে শেষ হয় গণনা। ইতিমধ্যে বিভিন্ন দলের প্রার্থীরা জয়ী হয়ে উল্লাসে মেতে উঠেছেন। কাছাড়ে জেলা পরিষদ আসনগুলোর মধ্যে 16টি আসনে বিজেপি জয়লাভ করেছে, 7টি আসন কংগ্রেসের দখলে গেছে এবং 2টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী। এদিকে সমজেলা লক্ষ্মীপুরের 4টি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী 4টিতে জয়লাভ করেছে। পালরবন্দ, দেওয়ান এবং বিন্নাগান্ধী ভুবন হিল জেলা পরিষদের বিজেপি প্রার্থী যথাক্রমে দেবজ্যোতি বাউরি ও কিষান রিকিয়াসন বিপুল ভোটে জয়ী হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী দুজন হলেন লক্ষ্মীপুর দিলখুশ আসন থেকে সীমা দেব ও বর্থল হরিনগর আসনে বিজয়িতা মাহাতো। শিলচর জেলা পরিষদে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন কংগ্রেসের নূর ইসলাম। তিনি 1421 ভোটে জয়ী হন। ধলাই বিধানসভা কেন্দ্রের অধীন 4টির মধ্যে 3টি জেলা পরিষদ সদস্য আসনে যথাক্রমে বিজেপি প্রার্থী পম্পীনাথ চৌধুরী, মিহিরকান্তি রায় ও ধর্মেন্দ্র তেওয়ারি বিপুল ভোটে জয়লাভ করেছেন। একটি পেয়েছে কংগ্রেস। সালমা আক্তার লস্কর জয়লাভ করেন। সোনাই কেন্দ্রের 4টি জেলা পরিষদের মধ্যে 3টি আসন কংগ্রেস দখল করেছে। একটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেছেন। দিদারখুশ নগদিরগ্রাম জেলা পরিষদ আসনে এজিপি প্রার্থী খান বাহাদুরকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হন কংগ্রেস প্রার্থী শাহিন আহমেদ লস্কর। এদিকে উধারবন্দ কেন্দ্রের 4টি আসনের মধ্যে সবকটিতে ফুটেছে পদ্ম। উধারবন্দ জেলা পরিষদ আসনে জয়ী হন রোহিত সিংহ, আরকাটিপুর আসনে পুষ্পা রবি দাস, রংপুর জেলা পরিষদ আসনে জোনাকি দাস ও দীপ্তি শুক্লবৈদ্য জয়ী হন শালগঙ্গা আসন থেকে। এইবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে কেবলমাত্র 5টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এখন পর্যন্ত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে রেজাল্টটা দেখা যাচ্ছে আসাম রাজ্যতে, আমরা 5টা এপি আঞ্চলিক পঞ্চায়েতের সিট জিতে সেরেছি। এখন টুকরপাড়া এপি কাউন্টিং চলছে, আমরা 500 ভোটে এগিয়ে আছি, কিন্তু এটা ফাইনাল হয়নি। আমি বলবো যে তৃণমূল কংগ্রেস এর আগে রাবাহার সঙ্গেও লড়াই করেছিল কাউন্সিল ভোটে এবং লোকসভাতেও করেছিল, কিন্তু এবার পঞ্চায়েতে আমরা যে সিটগুলো জিতে এসেছি, আমি সেটার জন্য আমাদের ওয়ার্কারদের, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টদের ধন্যবাদ জানাচ্ছি। ওদের পরিশ্রমে হয়েছে। নতুন দল হিসাবে আমাদের অ্যাকাউন্টটা খুলেছে, সেটার জন্যে আমি মনে করি অনেকের পরিশ্রম রয়েছে। কারণ বাকি যে দলগুলো মাঠে আছে ওরা অনেক বছর থেকে আসামে কাজ করছে বা রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস রিলেটিভলি নতুন মাঠে নেমেছে। এবং আমি মনে করি এই 5টা সিট, যেটা 6টা বা 7টা হতে পারে আজকে বিকেলের মধ্যে, এটা দিয়ে আমাদের শুরু হলো। আর আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস মাঠে আগামী দিন এমএলএ ইলেকশনেও থাকবে। অ্যান্ড আমি আশাবাদী যে আমাদের পজিশনটা আগামী দিনে আরও বেটার হবে। এবারে গাঁও পঞ্চায়েত নির্বাচনে হাতিছড়া গাঁও পঞ্চায়েত এবং মুরলীধর গাঁও পঞ্চায়েতের 2 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যথাক্রমে লালবাসী দাস ও রামুর ছেত্রী সহ মুরলীধর গাঁও পঞ্চায়েত 7 নং সদস্য অষ্টমী দাস ও হাতিছড়া পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের শ্রীমতী রিঙ্কু দত্তকে সংবর্ধনা জানালো লেবুরবন্দ ও মুরলীধর গাঁও পঞ্চায়েতের জনসাধারণ। আজকের সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক সুখময় দাস। সংবর্ধনা সভায় উপস্থিত 2 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং 2 জন গাঁও পঞ্চায়েত সদস্যদের ফুলের তোড়া ও গামছা দিয়ে বরণ করা হয়। সরকারের উন্নয়নমূলক কাজের দ্বারা হয়েছে। বর্তমান যে আমাদের আসাম সরকার এবং সেন্ট্রাল সরকার যে ধরনের প্রকল্প মানুষের জন্য দিচ্ছে, তার ফলস্বরূপ মানুষ আজকে বিজেপিকে এত ভোট দিচ্ছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি
মুসলমানরা এখনো পিছিয়ে বিজেপিতে আসছে না, আপনার মেইন কারণটা কি? আমি আহ্বান জানাই, যেহেতু আমরা সবকা সাথ সবকা বিকাশ বিজেপি সরকারের ডাক, এতে তো প্রতি সমাজের মানুষ এটার বেনিফিট পাচ্ছে। আমি এখনো আহ্বান জানাই যাতে সবকা সাথ যদি সবকা বিকাশ হয়ে থাকে, তাহলে সবাই যাতে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে, কারণ ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করলে আগামী দিনেও সেই জিনিসটা থাকবে। সরকারের কাজের মূল্যায়ন মানুষ দিচ্ছে। সরকারে যেভাবে গরিবের জন্য কাজ করছে, রাস্তাঘাট আজকে দেখুন সমস্ত বরাকবেলিতে 5 বছর আগের রাস্তা আর আজকের রাস্তা, এত টাকা বর্তমানে আসে কোথার থেকে? কারণ আগে দুর্নীতি হতো, রাস্তা চলে যেত টাকা মিডিলম্যান, আর এখন তো ডাইরেক্ট টাকা আসছে। আজকে বর্তমানে আপনি যান সমস্ত বরাকবেলিতে যতটা রাস্তা, ভারতমালা বলুন, আসামমালা বলুন, যতটা বড় কাজ সব তো বিজেপি সরকারের আমলে। না, সরকার তো চেষ্টা করছে শিক্ষার জন্য মান্যন করার জন্য, কারণ তার জন্য তো আজকে ফ্রি অ্যাডমিশন, আজকে স্কুটি দেওয়া, মানুষকে যাতে আরো উন্নত করতে পারে তার জন্য অনেক কিছু ফ্রি দিচ্ছে। আজকে ছাত্রছাত্রীর জন্য যাতায়াতের খরচ পর্যন্ত যাতে গার্জিয়ান দিতে না লাগে সরকার দিচ্ছে। এর ফলে সঠিকভাবে যদি এরিয়ার থেকে বা স্কুল থেকে সেটা মন্ত্রীর সঙ্গে দেখা করে, বা মন্ত্রী আমাদের লোকাল মন্ত্রী আছেন তাদেরকে গিয়ে সেটা বলার জন্য আমি আবেদন করব, যে তাদের যে কমিটা সমাধান করার চেষ্টা করবেন আশা করি। নম্বর ওয়ার্ড থেকে মানে যে প্রত্যেক ঘরে ঘরে যে গেছি, তারপরে দেখলাম যে অনেক ঘরে এখনো ইন্দিরাবাস পাই নাই, অনেক ঘরে রাস্তাঘাটও ঠিক নাই, কুয়া নাই। আমি ভাবছি যে যদি পারি কি প্রধানমন্ত্রী আবাসগুলা যে নাই, এগুলা যে তো দিতে পারি না, এগুলা তো আমি একটা টাকাও নেবো না, কেন এটা তো সরকার ওদেরকে দিয়ে দেবে, ওদেরকে আমি দিয়ে দিব, আমি ওদের কাছ থেকে একটা টাকা নেবো না। তো নেওয়াটা তাদের ভুল হয়, এটা তো আমাদের নেওয়াটা উচিত না। যে এটা তো আমার সরকার এমনি ফ্রিতে দিয়েছে, এগুলা কাজগুলা করার জন্য মোদী সরকার এগুলা করছে, এগুলোর জন্য মানে আমরা এক টাকাও নেবো না, সবাইকে বলবো যে তো এক টাকাও না নিতে সবার কাছ থেকে। আচ্ছা, কাকে ধন্যবাদ দিতে চান আপনি? আমি মোদী সরকারকে ধন্যবাদ দিতে চাই, আর আমার যে মন্ডলের যে প্রেসিডেন্ট সেক্রেটারি, ওদেরকে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। ফের চুরির ঘটনা ঘটেছে শিলচরে। থানায় এফআইআরও দায়ের হয়েছে, কিন্তু শুরু হয়নি পুলিশি তদন্ত। শিলচরের মদনমোহন পার্ক লেনে প্রবীরনাথের বাড়িতে ভাড়াটে হিসেবে থাকেন দয়াশঙ্কর লোহার। বাসন্তী পূজা উপলক্ষে স্ত্রী কন্যাকে নিয়ে তিনি গিয়েছিলেন গ্রামের বাড়িতে আনিপুরে, কিন্তু পঞ্চায়েত ভোটের পরের দিন অর্থাৎ 3 মে শিলচরের ভাড়া বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভাঙা, ভেতরের জিনিসপত্র সব এলোমেলো, আলমিরা খোলা। পরিস্থিতি দেখে হতবাক হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে রাঙ্গেরখাড়ি আউটপোস্টে গিয়ে একটি এফআইআর দাখিল করেন। পুলিশ তাকে আশ্বস্ত করে বলে শীঘ্রই তদন্ত করতে তার ঘরে যাবে, কিন্তু আজ পর্যন্ত পুলিশের কোনো খবর নেই। এর মধ্যে দুবার রাঙ্গেরখাড়ি আউটপোস্টে যোগাযোগ করে পুলিশকে অনুরোধ করেন অতি শীঘ্র তদন্ত শুরু করতে, কিন্তু পুলিশের সময় নেই। তাই উপায়ান্তর না দেখে তিনি সংবাদ মাধ্যমের কাছে বিষয়গুলো উত্থাপন করে চোরদের পাকড়াও করে বিহিত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। ঘরের ভিতরে আমার স্কুটি আছে, স্কুটির মধ্যে আমি চাবি সব লক করিয়া গেছি, কিন্তু স্কুটির মধ্যে চাবি লাগানি আছে। তারপরে আমার এই সামনে শোকেস আছে, শোকেসের সব কিছু মাল বাইরে আছে, ক্যাশ ভাঙ্গা আছে। সামনের রুমও আমার আলমারি আছে, আলমারির মধ্যে ওইটার মধ্যে সব কিছু মালপত্র যত কাপড় সাপড় সব কিছু আছে, সব বাইর করা আছে। আমি আমার ক্যাশের মধ্যে 40,000 টাকা রাখছিলাম, আমার মেয়ের অ্যাডমিশন ফিস, 2 মাসের ঘর ভাড়া, স্কুটির আমার ইনস্টলমেন্ট সব অ্যাড করে 40,000 টাকা আমি রাখছিলাম। তারপরে 40,000 টাকা নাই, আমার মেয়ের যেটা জুয়েলারি বানাইছিলাম ওইটাও নাই, আমার বউর যেটা শাদির মধ্যে পাইছিল, তারপরে আমরা ছোট ছোট যেটা একটা জিনিস বানাইয়া একটা দুটা করে রাখছিলাম, মানে এগুলো সব মিলিয়ে 2-2.5 লাখ টাকার আসিল, ক্যাশ 40,000 টাকা আসিল, এটা নিয়ে গেছে। তারপরে আমি সব কিছু শেষ করার পরে 6টার সময় আমি থানা গেছি। থানা গিয়া রাঙ্গিরখাড়ি থানা এফআইআর দিছি। এফআইআর দেওয়ার পরে তাই অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করার পরে তাই আমাকে কইছে ঠিক আছে এখন তো স্যার নাই, আপনারা যান, স্যার আওয়ার পরে আমরা আইনু তদন্ত করার। থানা থেকে কেউ আইসে না। তারপর 2 দিন পরে আমি আবার আমার ভাই নিয়ে থানা গেছি, স্যার কিতা হইলো, আমরা তো এরকম একটা দিছিলাম এফআইআর, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নাই। তাই বলছে না ঠিক আছে, এটা আমরা জানি, স্যার তো এখনো আইসেন না, স্যার আওয়ার পরে আমরা বিকালে বা সকালে আইমু, আপনি ঘরে যান গিয়া। আজ পর্যন্ত কোনো পুলিশ আইসে না, কেউ আসে না। এটাই আমার একটা হাত রিকোয়েস্ট আছে পুলিশ প্রশাসনের এখানে, যে তাই এই তদন্তটা করুক, তদন্ত করিয়া আমার যা ক্ষতি হয়েছে এটার কোনো পাওয়ার ব্যবস্থা করেন, বা চুরে ধরিয়া জলদি। হ্যাঁ, এই কথাটাই করবে খালি।
বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হলো এক যুবকের। তার নাম সুহেল মজুমদার, বাড়ি কাছাড় জেলার কাশীপুর দ্বিতীয় খণ্ডে। জানা গেছে, সুহেল মজুমদার দীর্ঘদিন থেকে বেঙ্গালুরুতে কাজ করছিলেন। গত শনিবার প্রতিদিনের মতো কাজ শেষ করে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে সমুদ্রে যান। এরপর হঠাৎ সমুদ্রে সবার কাছ থেকে বেশ দূরে চলে যান তিনি। বিশাল ঢেউয়ের কবলে পড়ে একসময় সুহেল অদৃশ্য হয়ে যান। পরে তার সঙ্গীরা স্থানীয় পুলিশকে বিষয়টি জানান। এরপর প্রায় 2 ঘন্টা তদন্তের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে। সোমবার বেঙ্গালুরু থেকে কাশীপুরের বাড়িতে মৃতদেহ নিয়ে আসা হয়। পরিবারের লোকেরা মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। এদিন সন্ধ্যায় জানাজার নামাজের শেষে মৃতদেহ দাফন করা হয়। আমার যেটা ভাই মারা গেছে তার নাম হইল সোহেল আহমদ মজুমদার, তার বাবার নাম হইল কাবুল হোসেন মজুমদার। হ্যাঁ, আমার ছোটো ভাই লাগে গ্রামের, খুব ভালো ছেলেটা। গত 1 বছর আগে হ্যাঁ ব্যাঙ্গলোর গেছিল রুজির লাগিয়া। আর এখানেও রুজদিন তারা খাস করার পরে তারা সুইমিং করতে যায় সমুদ্রতে। গত 5 দিন তারা সুইমিং রকম গেছে খাস শেষ করার পরে শনিবারে বিকালে। আর বিকাল থেকে আর 3-4 জন গেছে। 3-4 জন যাওয়ার পরে প্রায় 1 ঘন্টা হয়েছে এখান থেকে রিটার্ন আন না। তখন তারা বন্ধুরা ইনফর্ম করছে আমরা যে সোহেল আহমদ গত 1 ঘন্টা হয়ে গেছে, তারা খুঁজে পাওয়া যান না। খুঁজে পাওয়া যান না, আমরা এখান থেকে খবর লাগাইলাম। পরে প্রায় 2 ঘন্টা পরে তারা লোকাল পুলিশে গিয়ে কারণ তার বডি রিকভার করছে, এত ডুবে মারা গেছে আমরা খবর হয়েছি। পরে এখান থেকে আমরা সব ইনফরমেশন লাগাইলাম। এখানে লাগাবার পরে তার নেক্সট ডে পোস্টমর্টম হইল। আর আজকে তারা ঘরে নিয়ে আবার হয়েছি। তার কোন জায়গায় কাজ করে? ব্যাঙ্গলোর। তো মানে কিটা কাজ করুন? রঙের খাজি করে। আচ্ছা, মানে কোন দিন মারা গেছে? রবিবারে? গত 5 দিন শনিবারে বিকাল 5টার সময় এই ঘটনাটা ঘটেছে। তার বডিটা 7টা-8টার সময় রিকভার করা গেছে সমুদ্র থেকে, এই বিচ থেকে। তো তার যে বন্ধু বান্ধব এরা তারা 3-4 জন আসছিল, তারা তার সঙ্গেই আসছিল। বাট তারা স্টেটমেন্ট মতো আমরা দেখো আমরা তো সব এখানেই আসলাম শিলচর খাসিপুর, আমরা বলেছি না। বাট তারা স্টেটমেন্ট মতো তারা বহুত চেষ্টা করছে, তারা বাঁচাইবার লাগে বহুত হাল্লা করছে, বাট তারা বাঁচাইতে পারছে না। পরে তারা এখানে লোকাল পুলিশ থেকে ইনফর্ম করতে পারে, লোকাল পুলিশে তার বডি এখানে রিকভার করা হয়েছে। আপনার নাম? আমার নাম ফিরোজ আহমেদ। আপনার কিটা ছোটো ভাই? না, অ্যাকচুয়ালি হ্যাঁ আমার ছোটো ভাই লাগে। তার বড় ভাই আমার খুব ভালো বন্ধু। আর এই গ্রামের ছেলে, খুব ভালো ছেলে, খুব ভদ্র ছেলে যে মারা গেছে সোহেল আহমদ মজুমদার। সোমবার আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর উদ্যোগে সমগ্র দেশের সাথে শিলচরেও আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হয়েছে। এদিন শিলচর মেহেরপুরস্থিত ইনস্টিটিউট কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিবসের উপর বক্তব্য রাখেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। এরপর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবিতা, নৃত্য, গান পরিবেশন করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বক্তব্য রাখতে গিয়ে আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর চেয়ারম্যান মফজিল হোসেন বড়ভূইয়া বলেন, 12 মে আন্তর্জাতিক নার্স দিবস। প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক নার্স দিবস পালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। চিকিৎসকদের পাশাপাশি রোগীকে সুস্থ করার জন্য নিরলস পরিশ্রম করেন নার্সরা। সঠিক সময়ে ওষুধ খাওয়ানো থেকে ইনজেকশন দেওয়া, রোগীর স্বাস্থ্যের দিকে নজর রাখা ইত্যাদি ছাড়াও আরও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তারা। নার্সদের এই গুরুত্ব সকলের সামনে তুলে ধরতে পালন করা হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। 12 মে 2025 ইংরাজি আজকে প্রতি বছর ইন্টারন্যাশনাল নার্সেস ডে 12 মেতে হয়। তো আজকে 12 মে আমাদের আসাম ইনস্টিটিউট অফ নার্সিংয়ে ইন্টারন্যাশনাল নার্সেস ডে প্রোগ্রাম হয়েছে। তো আজকের দিনে আমি নার্সরারে অল ওভার ওয়ার্ল্ডের নার্সরাকে আমি ধন্যবাদ জানাই যে নার্সরা যেভাবে মানুষের সেবা করে যাচ্ছে এবং এখনও নার্স শর্টেজ আছে, গভর্নমেন্টের রিপোর্ট মতে নার্স শর্টেজ আছে। তো আমি আজকে ইন্টারন্যাশনাল নার্সেস ডেতে আমি অনুরোধ করি, রিকোয়েস্ট করি আর এখনও নার্সিংয়ে জয়েন করার জন্য। স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল নার্স এবং নার্স নিয়ে বক্তব্য দিয়েছে, আমাদের প্রিন্সিপাল এবং টিচার্সরাও নার্স নিয়ে বক্তব্য দিয়েছে। তারাপুর ইএনডি কলোনির প্রাচীনতম কালী শীতলা মন্দিরে বার্ষিক উৎসবের আয়োজন করল তারাপুর গাঁও পঞ্চায়েত কালী শীতলা পূজা কমিটি। সোমবার সকাল থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মায়ের 7টি রূপের পূজা করা হয়। 1932 সালের আগে থেকেই এই পূজা পালন করে আসছেন এলাকাবাসী। এদিন সকাল থেকে পূজা অর্চনা, মঙ্গল আরতি, অঞ্জলি প্রদান, ভজন কীর্তন, হোমযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজার ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে মন্দিরের বার্ষিক উৎসবকে সুন্দর ও সফল করে তোলায় মন্দির কমিটির তরফে অনুপ চৌহান প্রত্যেকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। প্রতি বছর চৈত্র থেকে বৈশাখ মাস এর ভিতরেই হয়। বহু পূর্ব হইতে এই পূজা চলিয়া আসিতেছে। অনুমানিক 1908-9 ইংরেজি হইতে এই পূজা চলিয়া আসিতেছে। পূজা মূল উদ্দেশ্য গ্রামের যত আমাদের নাগরিকরা আছে বা গ্রামের বাইরে যত নাগরিকরা আছে ওদের সুরক্ষা, ওদের যে আমাদের একটা মহামারী রূপ থাকে মা শীতলার আশীর্বাদে সেই রূপটা হয় না পূজাটা করলে পরে
মা কালীর 7টা রূপের যে পূজা হয়, মা কালীর আশীর্বাদ থাকে। আমাদের এই গ্রাম পূজাটা অতি প্রাচীন থেকে শুরু হয়েছে। এই প্রাচীন থেকে শুরু হওয়ার পর থেকে বাসি সাহেব নামের একজন ভদ্রলোক, উনি এই পূজায় খুব খ্যাতি দেখার পর, খ্যাতি জিনিসটা দেখার পর উনি এই মন্দিরের যে জমি উনি দান করেছিলেন অনুমানিক 1934 ইংরেজি হইতে উনি দান করেছেন জমি। তার সঙ্গে উনি একটি মন্দিরও তৈরি করে গিয়েছেন, যে মন্দিরে নিত্যদিন পূজা হয় এবং বাৎসরিক যে পূজা গাঁওকালী শীতলা পূজা, সেটা বাৎসরিক পূজা হিসাবে এখনও উদযাপন করা, যাহা আজ আপনারা দেখতে পাচ্ছেন যে আজ এই পূজাটা উদযাপন করা হয়েছে। পূজার মূল উদ্দেশ্য হলো আমাদের গ্রামের যত মহামারী রোগ আছে সেটা থেকে রক্ষা পাওয়া, যত আমাদের আপদ বিপদ আছে, অ্যাক্সিডেন্ট আছে, সেগুলো সব কাটিয়ে যাওয়া, এটা হলো মুখ্য উদ্দেশ্য। রবিবার সন্ধ্যায় শিলচর মালুগ্রামের অরুণা তারাপদ স্মৃতি গ্রন্থাগারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত ও কবি গল্প পাঠের এক অনন্য মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা এই অঞ্চলের বিশিষ্ট কবি সাহিত্যিক প্রাবন্ধিক ডক্টর তপোধীর ভট্টাচার্য, কবি লেখিকা কস্তুরী হোম চৌধুরী, প্রাক্তন অধ্যাপক বিভাস চৌধুরী, কবি লেখক তপজ্যোতি ভট্টাচার্য মহাশয়দের হাত দিয়ে এই অঞ্চলের বহুল প্রচারিত বরাকে নতুন দিগন্ত প্রকাশনের সম্পাদিকা, কবি লেখিকা ও সম্পাদক মীরা দাস পুরকায়স্থের সম্পাদনায় ষান্মাসিক দিগন্তিকা সাহিত্য পুস্তিকাটি উন্মোচিত হল। অনুষ্ঠানের প্রথমে উপস্থিত প্রত্যেকজন কবি লেখকদের বরাকের নতুন দিগন্ত প্রকাশনীর পক্ষ থেকে সঙ্গীতশিল্পী দেবস্মিতা পুরকায়স্থ উত্তরীয় পরিয়ে সম্মান জানান। গ্রহণ করছেন, কারণ হিংসায় উন্মত্ত পৃথ্বী নিত্য নিঠুর দ্বন্দ্ব। মাত্রই একটা যুদ্ধবিরতির আপাতত শব্দটাই ব্যবহার করলাম, ফিরিয়ে এলাম আমরা গতকাল। সে সময়ে ওই নিত্য নিঠুর দ্বন্দ্ব রবীন্দ্রনাথ কথিত, সেটা যেমন মনে পড়ে, আর একটা বিখ্যাত গান মনে পড়ে তার, সুচিত্রা মিত্রের কণ্ঠে বিশেষত, যা আমাদের সর্বদা প্রাণিত করে, বরিশ ধরা মাছে শান্তির বাড়ি। তো রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা প্রত্যেক বাঙালির কাছে নিত্য নতুনভাবে আবিষ্কার করতে হবে। যখন আমরা নানাভাবে অস্থির, অশান্ত, পথহীন, হয়তো বিভ্রান্ত, সে সময় নতুন করে তাকে খুঁজে নেওয়া, পুনরাবিষ্কার করার দায় আমাদেরই। এবং ঠিক এইমাত্র যে আমি বাক্যটি বললাম, তার সঙ্গে সঙ্গতি আছে বলে মনে করি কল্পনা কাব্যগ্রন্থের দুঃসময় কবিতাটি। আমি নিশ্চিত যেখানে আমার বন্ধুবর বিভাস রঞ্জন চৌধুরী অধ্যাপক উপস্থিত রয়েছেন এবং তিনি আমাদের সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাশীপুর স্থিত 147 নং সিআরপিএফ ক্যাম্পে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন সহ রাস্তার পাশে ক্যাম্পের অধীনে প্রত্যেক স্তরের সিআরপিএফ কর্মী ও সৈনিকদের ব্যক্তিগত উদ্যোগে ন্যাশনাল প্রতীক অশোক স্তম্ভ সহ ভারত মাতার মূর্তি স্থাপনার বৎসর পূর্তি পালন করা হয়। এদিন সকাল 10টা থেকে এই অঞ্চলের নৃত্য সঙ্গীত শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে মাতিয়ে তোলেন ক্যাম্প চত্বর। বক্তব্যে 147 নং কাশীপুর সিআরপিএফ এর কমান্ড্যান্ট ব্রুনো এ বলেন, আমরা এই অনুষ্ঠানের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত। দেশপ্রেম এবং জাতীয় অনুভূতি প্রচার ও জনপ্রিয় করা অত্যন্ত জরুরি। স্মৃতিস্তম্ভ ও জাতীয় প্রতীক নাগরিকদের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগের অংশ হিসেবে আমরা এখানে 3টি সৃষ্টি স্থাপন করেছি। আজ আমাদের বুদ্ধ পূর্ণিমা উদযাপনের প্রথম বর্ষপূর্তিও, যা আমরা গত বছরও শুভ উদ্বোধন হয়েছিল। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কাছাড় জেলা পরিষদে বড় জয় বিজেপির, অর্ধেকে আটকে গেল কংগ্রেস। বেঙ্গালুরুতে গিয়ে ফিরল না কাশীপুরের যুবক, সমুদ্রেই সলিল সমাধি। ফের চুরির ঘটনা শিলচরে, এফআইআর দিলেও পুলিশি তদন্ত অধরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।